আচ্ছা, বিশ্বের ম্যাপটা যখন আমরা দেখি তখন কি মনে হয়? চোখের সামনে যে বিশাল দেশগুলো ভেসে ওঠে তাদেরকেই তো সবচেয়ে শক্তিশালী মনে হয়, তাই না? কিন্তু আসলেই কি একটা দেশের শক্তি কেবল তার ম্যাপের আকারের উপর নির্ভর করে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। আমরা দেখব যে একটা দেশের আসল শক্তি তার মোট আয়তনের চেয়েও আরও অনেক জটিল একটা ব্যাপার। চলুন এই সাধারণ ধারণাটাকে একটু নতুনভাবে দেখা যাক। তো প্রথমে চলুন পরিচিত তালিকাটা একবার দেখে নিই। আয়তনের দিক থেকে রাশিয়া সবার আগে, প্রায় 16.4 মিলিয়ন বর্গ কিলোমিটার। তারপরই আছে চীন, যুক্তরাষ্ট্র, কানাডা আর ব্রাজিল। এই লিস্টটা আমাদের সবারই কমবেশি চেনা, আর এটাই আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে আকারেই সব। কিন্তু এখন আমরা এ আকারের ধারণা থেকে বেরিয়ে একটু গভীরে যাব। মূল প্রশ্নটা হলো, এই যে এত বিশাল ভূখণ্ড, এ ঠিক কতটা আসলে ব্যবহার করা যায়? মানে একটা দেশের বিশাল অংশ তো বরফে ঢাকা মরুভূমি বা নিপ্রহতি জঙ্গলে ভরা থাকতে পারে, তাই না? যেখানে মানুষ থাকতেই পারে না, চাষাবাদ তো দূরের কথা। এখানে দুটো ব্যাপার বুঝতে হবে। একটা হলো টোটাল এরিয়া বা মোট এলাকা, মানে দেশের সীমানার ভেতর যা কিছু আছে, পানি, মরুভূমি, বরফ সবকিছু। আর আরেকটা হলো হ্যাবিটেবল এরিয়া, মানে বাসযোগ্য এলাকা, অর্থাৎ সেই জমি যেখানে জলবায়ু আর পরিবেশ মানুষের বসবাস আর চাষাবাদের জন্য একদম পারফেক্ট। আসল খেলাটা কিন্তু এই বাসযোগ্য এলাকা নিয়ে। এই স্লাইডটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রাশিয়ার প্রায় অর্ধেকই বন আর মাত্র 13% চাষের জমি। কানাডার অবস্থা তো আরও অবাক করার মতো, 7%-এরও কম জমি চাষের জন্য ব্যবহার হয়। অন্যদিকে চীন বা আমেরিকার দিকে তাকান, তাদের বিশাল একটা অংশ কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। তার মানে মোট আয়তন কিন্তু আসল গল্পটা বলছে না। আচ্ছা, চলুন তাহলে পুরনো মাপকাঠিগুলো একটু পাশে সরিয়ে রাখি। এবার কিছু নতুন র্যাঙ্কিং দেখা যাক, যা আমাদের পুরো ধারণাই বদলে দিতে পারে। এখন আমরা বিশ্বকে নতুন করে র্যাঙ্ক করব, আকার দিয়ে নয়, বরং সেই সব সম্পদ দিয়ে যা মানুষের জীবন আর দেশের সমৃদ্ধির জন্য সত্যি সত্যি দরকার। প্রথমেই আসি মিঠা পানির কথায়। জীবন ধারণের জন্য এর চেয়ে জরুরি আর কি আছে? আর এখানে দেখুন, ব্রাজিল সবার শীর্ষে। বিশ্বের মোট নবায়নযোগ্য মিঠা পানির প্রায় 13%-এরও বেশি আছে ব্রাজিলে, যার প্রায় পুরোটাই আমাজন বেসিনের অবদান। রাশিয়া আর কানাডা অবশ্যই তালিকায় বেশ উপরে আছে। এরপর চলুন দেখি সেই জমি যা আমাদের মুখের খাবার যোগায়, মানে আবাদযোগ্য জমি। একটা দেশের মানুষকে টিকিয়ে রাখতে এর গুরুত্ব যে কতখানি তা তো আর বলার অপেক্ষা রাখে না। এখানেও কিন্তু একটা বড় সড় চমক। আবাদযোগ্য জমির পরিমাণে ভারত আর যুক্তরাষ্ট্র প্রায় সমান সমান, দুজনেই শীর্ষে, প্রায় 157 মিলিয়ন হেক্টর জমি। এই কারণেই তো এরা বিশ্বের অন্যতম কৃষি পরাশক্তি। রাশিয়া আর চীনও খুব একটা পিছিয়ে নেই। আর সবশেষে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, কোন দেশে মানুষ সবচেয়ে আরামে বসবাস করতে পারে, অর্থাৎ বাসযোগ্য জমির পরিমাণ কোথায় কেমন? আর এখানেই কিন্তু আসল টুইস্টটা। বাসযোগ্য জমির পরিমাণে বিশ্বের 1 নম্বর দেশ রাশিয়া বা কানাডা নয়, এটা হলো ব্রাজিল। ভাবা যায়, প্রায় 7.9 মিলিয়ন বর্গ কিলোমিটার বাসযোগ্য এলাকা নিয়ে ব্রাজিল একেবারে শীর্ষে। তারপরই আছে যুক্তরাষ্ট্র, চীন আর অস্ট্রেলিয়া। আর বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, তারা আছে 5 নম্বরে। এই চার্টটা দেখুন, নতুন বিশ্বচিত্রটা কি দারুণভাবে ফুটে উঠেছে। ব্রাজিল আর যুক্তরাষ্ট্র বাসযোগ্য জমির পরিমাণে বাকিদের থেকে কতটা এগিয়ে তা এখানে একদম স্পষ্ট। এটা আমাদের ম্যাপ দেখার দৃষ্টিভঙ্গিটাই যেন বদলে দিচ্ছে। কিন্তু এই যে মোট এলাকা আর ব্যবহারযোগ্য এলাকার মধ্যে এত পার্থক্য, এর পরিণতিটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়? চলুন একটু খতিয়ে দেখা যাক। এর একটা বাস্তব উদাহরণ হল মধ্য এশিয়া। বিশাল ভূখণ্ড থাকা সত্ত্বেও পরিবেশের ভয়াবহ অবক্ষয়ের কারণে সেখানকার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সিভিক সলিডারিটি প্ল্যাটফর্মের একটা রিপোর্ট সম্প্রতি এই মানবিক সংকটের ছবিটা তুলে ধরেছে। শুধু মানবিক সংকট নয়, এর অর্থনৈতিক প্রভাবও অসম্ভব। জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগগুলো হচ্ছে, তাতে মধ্য এশিয়ায় প্রতি বছর প্রায় $10 বিলিয়ন ক্ষতি হচ্ছে। মানে বিশাল ভূখণ্ডটা এখন একটা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সেখানকার বাস্তবতাটা আসলে খুব কঠিন। 1 মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার এলাকা মরুভূমিতে পরিণত হচ্ছে। অঞ্চলের মোট জমির 20% অবস্থা এতটাই খারাপ যে তাকে অবক্ষয়িত বা ডিগ্রেডেড বলা হচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে প্রায় 1,80,00,000 মানুষের ওপর। আশঙ্কা করা হচ্ছে যে 2050 সালের মধ্যে চাষাবাদ প্রায় 30% কমে যাবে। সুতরাং শুধু জমি থাকলেই হয় না, সেটা ব্যবহারযোগ্যও হতে হয়। যেমনটা এই রিপোর্টে বলা হয়েছে, পরিবেশগত চ্যালেঞ্জ আর জলবায়ু পরিবর্তন খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও তীব্র করে তুলছে, আর এটা তো মানুষের একেবারে মৌলিক চাহিদার ওপর সরাসরি আঘাত। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে কি বুঝতে পারছি? এই স্লাইডটা হলো পুরো আলোচনার সারমর্ম। এখানে দেখুন, রাশিয়া মোট আয়তনে 1 নম্বরে থাকলেও বাসযোগ্য জমি আর জিডিপি র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে। অন্যদিকে ব্রাজিল বাসযোগ্য জমি আর মিঠা পানি দুটোতেই 1 নম্বর। যুক্তরাষ্ট্র আর চীন প্রায় সব দিক দিয়েই শীর্ষস্থানে। ভারতও অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে। তার মানে 21 শতকে শক্তি মাপতে হলে একটা বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি দরকার। এর থেকে মূল কথাটা হলো, একটা দেশের আসল শক্তি শুধু তার আকার বা টাকায় নয়, আসল শক্তি হল ব্যবহারযোগ্য জমি, জরুরি সম্পদ আর একটা স্থিতিশীল পরিবেশের মধ্যে টেকসই ভারসাম্য রাখা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, জলবায়ু পরিবর্তনের এই যুগে ক্ষমতার বিশ্ব মানচিত্রটা আসলে দেখতে কেমন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।